আগের নির্বাচনে গুলিতে তো অবৈধ অস্ত্র নিয়ে এত কথাবার্তা হয় নাই, এত অবৈধ অস্ত্র বাজারেও ছিল বলে আমরা শুনি নাই। তাহলে কি করে ভালো হয়, এটা আসলে এই যুক্তি একটি যে এত অস্ত্র বাইরে রেখে এবং এটা দাবি করা যে তারা অস্ত্র ব্যবহার করতে পারবে না, তো এইটা আমার কাছে মনে হয়েছে যে নিজের কথারই তিনি বিরোধিতা করছেন। দেশটা সব এলোমেলো হয়ে গেছে, এই দেশটা যদি ঠিক করতে হয় শুধুমাত্র কোনো স্পেসিফিক কোনো এজেন্ডা না। অর্থনীতি বিধ্বস্ত, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিধ্বস্ত, বাজার ব্যবস্থা নাই, বিনিয়োগ নাই। যদি শয়তান নির্মূলী হয়ে গিয়ে থাকে তাহলে আবার শয়তানরা এই নির্বাচনের দিন গন্ডগোল করবে, এই কথা পররাষ্ট্র মন্ত্রণালয় বলে কেন যে নির্বাচনে যদি কোনো গন্ডগোল হয় তার জন্য আওয়ামী লীগ দায়ী? এই যে একটু আগে আপনি যে ঘটনাটা বললেন, এটার জন্য কি আওয়ামী লীগ দায়ী? ভোটের মাঠে এখন শুধু পোস্টার আর প্রতিশ্রুতি নেই, আছে ডিম হামলা, হাতাহাতি আর সংঘর্ষের খবরও। কথা লড়াইয়ে জায়গা দখল করছে উত্তেজনা। শীর্ষ নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যের প্রতিধ্বনি তৃণমূল পর্যন্ত পৌঁছে যাচ্ছে সংঘাতে। নির্বাচনের আগেই যদি একের পর এক সহিংসতার ঘটনা সামনে আসে, তখন প্রশ্ন উঠছে, এই মাঠ কি আদৌ নিয়ন্ত্রণে আছে, নাকি ভোট যত ঘনিয়ে আসছে সমীকরণ ততই জটিল হয়ে উঠছে? ভোটের মাঠের সমীকরণ, এই শিরোনামে আজ আমরা আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24-এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আজকের আলোচনায় আমার সঙ্গে যুক্ত হবেন দুজন সম্মানিত অতিথি। চলুন দর্শকের পরিচিত হই। স্টুডিওতে আছেন জনাব এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক। দর্শক, জানিয়ে রাখতে চাই কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন ডাক্তার আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব ও রাজনীতি বিশ্লেষক। জনাব এম এ আজিজ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম যে ভোটের মাঠে কিন্তু এখন শুধু আর যদি বলি যে পোস্টার কিংবা প্রতিশ্রুতির ফুলঝুরি আমরা দেখছি না, আমরা কিন্তু ডিম হামলা দেখছি, হাতাহাতি দেখছি, উত্তাপ উত্তেজনা দেখছি। এই বাস্তবতায় অন্তত 10টি জেলায় রাজনৈতিক সহিংসতার খবর পাওয়া গেছে। দলের শীর্ষ নেতারা যেভাবে বক্তব্য দিচ্ছেন, সেটি কি তৃণমূল পর্যায়ে সহিংসতার জন্য সরাসরি উস্কানি হিসেবে কাজ করছে? ধন্যবাদ আপনাকে। এর আগেও আমরা নির্বাচন দেখে অভ্যস্ত। সবসময় নির্বাচনের সময় কিছু বাকবিতণ্ডার মতো হয়। ডিম হামলা এটা অবশ্য নূতন, এটা নূতন উপসর্গ। সাধারণত ইলেকশনে ডিম হামলা হয় না, ডিম মারা। তো তারপরেও আমি বলবো, এখনও একটা নির্বাচন যদি অভ্যুত্থানের শক্তিদের ভিতরে রিয়েলাইজেশন আসে, তাহলে বোধহয় নির্বাচন আপনার নিরপেক্ষ নির্বাচন হতে পারে। নির্বাচন ছাড়া তো কোনো বিকল্প নাই, নির্বাচন হতেই হবে। তবে এখন যে অবস্থাটা চলছে, এটা যদি চলতে থাকে, তাহলে 10-12টা জেলায় অলরেডি আপনার দ্বন্দ্ব সংঘাত হয়েছে। এটা যদি বাড়তে থাকে, ধরেন প্রথম দিকে আপনার হাদি হত্যাকাণ্ডের পর থেকে আগে এবং পরে বেশ কয়েকটা হত্যাকাণ্ড হয়েছে, এখন হামলা হচ্ছে, আহত হচ্ছে। এটা যদি বাড়তে থাকে তাহলে কিন্তু আমরা মনে করব যে আমরা সংকটের দিকে এগোচ্ছি, আমার কাছে মনে হচ্ছে। কারণ অনেকগুলো কারণ দেখেন, ইতিমধ্যে বিএনপি কিন্তু তাদের ইশতেহার দিয়েছে। এখনও আপনার জামাত জোটের আলাদা আলাদা ইশতেহার দিবে এবং তাদের ইশতেহার এখনও পাই নাই। জামাতের ইশতেহারটা খুবই বেশি প্রয়োজন, কারণ জামাত তো ধরেন আগে শুনতাম যে সৎ লোকের শাসন চাই, কোরআনের আইন চাই। এখন তো এটার অর্থ হচ্ছে শরিয়া আইন কথা আগে বলতো, এখন তো তারা শরিয়া আইনকে করছে না, বলছে যে শরিয়া আইন আমরা বাস্তবায়ন করব না, ধীরে ধীরে। এবং এখন প্রচলিত আইনেই দেশ তারা ক্ষমতা গেলে দেশ চালাবে। তো এখন এই জন্য আমি বলবো যে এখন তারা হিন্দুদের নমিনেশন দিয়েছে, একটা নারী প্রতিদ্বন্দ্বী, একটা নারীকে নমিনেশন দেয় নাই। যদিও সংস্কারে 5% নারী সব দলই দেওয়ার কথা ছিল, কিন্তু সেখানে বিএনপিও 3.66% অর্থাৎ 4%-এর কাছাকাছি দিয়েছে, কেউ কিন্তু 5% পূরণ করে নাই। তো এই জন্যই বলছি যে আসলে এই যে জামাতে ইসলাম কি ক্ষমতায় গেলে কি ধরনের শাসন ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা কি হবে, সেটা তো আমাদের জানতে হবে। যেমন ধরেন জামাতের আমির বলেছেন, আমরা কাউকে কোনো করব না, অনুদান দেব না, বা বেকার ভাতা দেব না, আমরা তো কর্ম দেব, এরকম। তো বেকার ভাতা তো বিশ্বের উন্নত দেশেও আছে,
তাই না? যে দেশে ধরেন যারা বেকার থাকে, যারা কাজ থাকে না, তাদেরকে ভাতা দেওয়া হয়। এখন ওনারা বেকার ভাতা দিবেন না, কি দিবেন? এটা তো সবাইকে প্রশিক্ষিত করবেন। আর প্রশিক্ষিত কি করে করবেন? আমাদের দেশে আপনি দেখেন, আমি লিখেছি যে ধরেন আমাদের দেশে 1.5 কোটি লোক এখন বিদেশে থাকে, প্রবাসী। তারা এই প্রবাসী এখন বিজ্ঞানের যুগ, চতুর্থ শিল্প বিপ্লবের যুগ, যেখানে অতি উচ্চ মানের আপনার প্রযুক্তির মানুষকে রিপ্লেস করে ফেলছে, বেকার করে ফেলছে। সুতরাং আমাদের দেশে তো আমি লিখেছি যে বুয়েট সহ এ দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান এই বিজ্ঞানের যুগে উপযোগী না। কারণ এখন রোবট অপারেশন করে, রোবট গার্মেন্ট চালায়, শ্রমিক বেকার হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের দেশে গার্মেন্ট আপনার ফার্নিচার হাউসেও রোবট কাজ করতেছে। সুতরাং রোবটের পিছনের লোকটা দরকার, ডেটা সায়েন্স, আইওটি, রোবট ইত্যাদি ইত্যাদি। সুতরাং এখন এই আধুনিক যুগে চতুর্থ শিল্প বিপ্লবে, যেখানে শিক্ষা ছাড়া, বিজ্ঞানে উচ্চমানের বিজ্ঞান ছাড়া এই দেশ আর কেউ, এই প্রবাসীদের আগামী 8 থেকে 10 বছর পরে কেউ নেবে না। সুতরাং আমাদের দেখেন অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে, সেটা হয় নাই। কিন্তু এখন আমি 2 দলের, বিশেষ করে বড় 2 দল, আমার দেখলাম যে বিএনপির থেকেও আমি প্রধানের বক্তব্য শুনেছি, জামাতের প্রধানের বক্তৃতাও শুনেছি। সবাই বলেছে কর্মসংস্থান, টেকনিক্যাল এডুকেশন, অর্থাৎ সনাতনী সেই চিন্তা কিন্তু এখনো মাথায় কাজ করছে। আমি তো মনে করি যে উপযোগী শিক্ষার ব্যবস্থা করতে হবে। তো এই জন্যে আমি এখন আমার ধারণা যে হচ্ছে যে ইশতেহারগুলো যখন সবাই প্রকাশ করবে তখন হয়তো আমরা বুঝতে পারবো। এখন ধরেন জামাতের অভিযোগ নারীদেরকে হেনস্থা করা হচ্ছে। নারীদেরকে হেনস্থা করা হচ্ছে। দেখেন, নারীদেরকে জামাতের আমির বলেছে নারীরা বাড়িতে বাড়িতে ক্যাম্পিং করতে যাচ্ছে, সেখানে হেনস্থা করা হচ্ছে। ঠিকই বলছে, তাদের কঠোর হস্তে দমন করা হবে, এটাও বলেছেন, এটাও ঠিক আছে। তাই কিন্তু নারীরা যখন এনআইডি চায় একজনের, যখন বিকাশ নাম্বার চায়, তখন কি করবে? আবার বোরকা খুলে দেয়, চোখ দুটো বেরোনো থাকে, বোরকা খুলে দেখায় পুরুষ বের হয়ে যায়, এরকমও পাওয়া গেছে। তো তাহলে কি করবে? তাহলে তো তাদেরকে পুলিশে দেওয়া উচিত। পুলিশের তো ট্রমাটাইজ। এই যে মাহাদি নামে এক ছেলে, যা তার বন্ধুদেরকে উদ্ধার করার জন্য, ছাড়াই নেওয়ার জন্য বলল যে আমরা পুলিশ থানা পোড়ায় দিছি, এরপরে রাতে আবার তার জামিনও হয়ে গেল। সুতরাং বিচার বিভাগেও এখনো ট্রমার থেকে বেরোতে পারে নাই, পুলিশও ট্রমার থেকে বেরোতে পারে নাই। এখন এই সুযোগটা সবাই নিচ্ছে। মব সন্ত্রাস হয়ে দেশটা এমন জায়গায় চলে গেছে। এখন কিন্তু এরকম হচ্ছে, ধরেন একটা প্রার্থী, এনসিপির এক প্রার্থীর বাবা বলছে আমার ছেলেকে ছেড়ে দিছি, 10টা খুন করবে, আমি কোনো বিচার টিচার মানি না। এটা কোনো কথা হলো বলেন? মব সন্ত্রাস অর্থাৎ প্যারেন্টসদের ভিতরে ঢুকে গেছে, মনোজগতের। সুতরাং এখানে যেমন তারেক রহমান সাহেব বলছে যে আমার প্রথম প্রায়োরিটি, আপনি দেখেন টাইম ম্যাগাজিনে ইন্টারভিউ তার প্রথম বাংলাদেশে আসার পরে ছাপা হয়েছে, সেখানে সে বলছে আমার প্রথম প্রায়োরিটি হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। আমি বলবো যে তার আরও প্রায়োরিটি আছে, দুর্নীতি দমন। দুর্নীতি আমি মনে করি যে দেশের সর্বগ্রাসী। দুর্নীতি থেকে বনজগতে আপনি দেখেন সবার 54 বছরে বনজগৎ সবার দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। কারণ আমি আসি, সুযোগ নাই বলে দুর্নীতি করি নাই, কিন্তু মনোজগৎ সব দুর্নীতি। সুতরাং দুর্নীতি থেকে তো বের করতে হবে দেশটাকে, দুর্নীতি। আর দ্বিতীয়টা হচ্ছে, দেখেন আমার কাছে কেন যেন বারবার লেনিনের বিপ্লবের কথা মনে পড়ে। আপনি দেখেন আওয়ামী লীগের সাথে আপনার তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করতে গিয়ে জামাত আওয়ামী লীগের ভিতরে ছিল, এবং আপনি দেখেন কোনো ছাত্র শিবির ছিল না। ঢাকা ইউনিভার্সিটি আপনার ডাকসু নির্বাচনের সময় শিবির বের হয়ে গেল, আগে ছিল ছাত্রলীগ হয়ে পদধারী ছিল। সুতরাং এই বিএনপির সাথে দীর্ঘ 25-20 বছর থেকেছে জামাত। এই বিএনপির ভিতরে অনেকেই বলে 20% গুপ্ত জামাত আছে। এই একটা মধ্যপন্থী দল, জাতীয়বাদী দল, এই জামাতকে যদি স্ক্রিন আউট না করতে পারে, তাহলে বিএনপি তো একসময় দেখা যাবে যে
ওই কমিউনিস্ট পার্টি যেমন বলশেভিক পার্টি, লেনিন যখন বলশেভিক পার্টি বিপ্লব ঘোষণা দেয় তাকে কমিউনিস্ট পার্টি নাই, তো বিএনপির তো এই অবস্থা হতে পারে। সুতরাং তার বহুমুখী চ্যানেল আছে, দেশটা সব এলোমেলো হয়ে গেছে। এই দেশটা যদি ঠিক করতে হয় শুধুমাত্র কোনো স্পেসিফিক কোনো এজেন্ডা নেই। অর্থনীতি বিধ্বস্ত, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিধ্বস্ত, বাজার ব্যবস্থা নাই, বিনিয়োগ নাই। জনাব এম এ আজিজ, আপনি নির্বাচনের পরের চ্যালেঞ্জগুলো তুলে ধরছেন, নির্বাচনের আগে কি কি চ্যালেঞ্জ আপনি দেখতে পাচ্ছেন? ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো পাল্টাপাল্টে অভিযোগ করছে যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি, এবং নাসিরউদ্দিন পাটোয়ারির হামলার বিষয়ে কিন্তু সরাসরি রাজনৈতিক নেতৃত্বের দিকে ইঙ্গিত করে অভিযোগ করা হয়েছে। যেমনটি এনসিপি দাবি করছে যে মির্জা আব্বাসের নির্দেশে এবং তারেক রহমানের সম্মতিতে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা হয়েছে। এ বিষয়ে কিন্তু বিএনপিও পাল্টা ব্যাখ্যা দিয়েছে, বিবৃতি দিয়েছে। যে কোনো ঘটনায় তারেক রহমানের নাম জড়িয়ে দেওয়া ফ্যাসিবাদী সংস্কৃতি, এমনটি বলছে দলটি। সব মিলিয়ে কি বলবেন? আমার তো মনে হয় না যে এই তারেক রহমানের নাম যে জড়িয়ে দিছে দুনিয়ার কেউ বিশ্বাস করবে না। সে এখন ক্যাম্পিংয়ে ব্যস্ত। এই নাসিরউদ্দিনকে ডিম মারা, নাসিরউদ্দিন শোনেন, অনেক সময় নিজেরও দায়িত্ব। এখন অভ্যুত্থানের শক্তি, এনসিপি অভ্যুত্থানের শক্তি, যেগুলো দল নির্বাচনে যাচ্ছে সবাই অভ্যুত্থানের শক্তি। এমন কথা বলা উচিত না কারো যাতে আরো উস্কায় দেয়, পরিস্থিতি আরো উস্কায় দেয়, সংঘাতের দিকে এগিয়ে দেয়। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি ওখানে যা যা প্রশ্ন করতেছে, ভোট দিবেন আপনি? এক নারীকে জিজ্ঞেস করতেছে, না ভোট দেবো না আপনাকে। হ্যাঁ, কেন দিবেন না? আপনি জামাতের সাথে চলে গেছেন, আপনাকে ভোট দেবো না। একটা আরেকটা বলতেছে যে, আরেক নারী বলতেছে ভোট দেবো না। হ্যাঁ, কাকে ভোট দিবেন? ধানের শীষে মির্জা আব্বাসকে দেবো। কেন দিবেন? আব্বাসকে দিবেন কেন? কয় সে অনেক চাকরি দিছে, অমক টমক করছে, এরকম। তো এটাতেও উনি উত্তেজিত হয়। তখন অনেকেই কিন্তু তার এছাড়াও সেনাবাহিনী সেনানিবাস উড়াই দিতে চাইছে না, এগুলো খুব বলছে না। বেফাস কথা তো অনেক বলেছে, সবচাইতে টকেটিভ কথাবার্তা বলেছে নাসিরউদ্দিন পাটোয়ারি। এখন ধরেন ওই ফাঁকে দিয়ে যখন গেছে, হয়তো কেউ ডিম মেরেছে, আমেরিকায় তো ডিম মেরেছে না। এই যে ধরেন এই যে প্রবাসী ভোটার বানানো, ধরেন বিদেশি নাগরিকরাও ভোটার হয়েছে, ভোটার হওয়া তো আইনগত বাধা নেই, আগে দেশের ভিতরে ছিল, যেখানে লোক ভোটার। কিন্তু বর্তমান বাস্তবতায় তো প্রশ্ন আসে জনাব এম এ আজিজ, ভোটের আগেই যদি সহিংসতা ছড়িয়ে পড়ে তাহলে ভোটের দিন পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে থাকবে? সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথে আবারও আমন্ত্রণ। আপনারা দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াইসিল স্টিল। দর্শক, জানিয়ে রাখতে চাই ইতিমধ্যে আরও একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, ডাক্তার আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনীতি বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। জানিয়ে রাখতে চাই ভোটের মাঠের সমীকরণ, এই শিরোনামে আজ আমরা আলোচনা চালিয়ে নিচ্ছি। এবং কিছুক্ষণ আগে সংবাদে আমরা দেখলাম যে নির্বাচনী সহিংসতায় শেরপুরে জামায়াত নেতা নিহত হয়েছে। এই সংঘর্ষ আসলে কি প্রমাণ করে? ভোটের মাঠের সমীকরণ কোন দিকে মোড় নিচ্ছে? নির্বাচনের সহিংসতা হবার একটা সম্ভাবনা থাকে আমাদের মতো এই দেশগুলিতে, কিন্তু সেই সহিংসতা কতটুকু হবে এবং সেই সহিংসতার মাত্রা কোথায় গড়াবে, এটা আসলে নির্ভর করে কিন্তু যারা নিরাপত্তা বিধান করেন সেই কর্তৃপক্ষের উপরে। নিশ্চয়ই একজন আর একজন মিলে মারামারি করে এই ঘটনাটা ঘটে নাই, আমি কিন্তু পুরো ব্যাপারটা জানি না, কিন্তু এই ধরনের মারামারিতে যেটা ঘটে দলীয়ভাবে মারামারি হয়, অর্থাৎ এই পাশে এক দল, ওই পাশে এক দল। অনেক সময় এইরকম মারামারি হয়ে থাকে যে বসা নিয়ে সংঘর্ষ লেগে যায়, কিংবা ধরেন খাবার দেওয়া হচ্ছিল, প্যাকেটটাকে আগে পাবে, এরকম বিষয় নিয়ে কিন্তু সংঘর্ষ হয়। আমি শুনেছি এটাও বসা নিয়ে, এনসিপি আর জামাতের মধ্যে সিট মঞ্চে বসা নিয়ে করব। আপনি এটা শুনেছেন? হ্যাঁ। তো ঘটনা কি এটা জানতে পারবো আমরা আসলে আরেকটু পরে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে যেখানে এই ধরনের ঘটনা ঘটুক, আঞ্চলিক যে নিরাপত্তা বিধানের জন্য যারা দায়িত্বে আছেন, মাঠে কিন্তু যৌথ বাহিনী আছেন এখন এবং পুলিশও আছে, তাহলে তারা কেন এই ধরনের ঘটনার সাথে সাথে হস্তক্ষেপ না করে মারামারিটা হতে দিচ্ছে? মারামারির শুরুতেই কিন্তু এই ঘটনাগুলি ঘটে যায় না। তো আমার মনে হচ্ছে যে নিরাপত্তা আরো জোরদার করা দরকার। এরকম ঘটনা হতে দেওয়াটা আসলে ভোটের জন্য ভালো না এবং গণভোটের জন্য খুবই খারাপ। কেননা একই দিনে গণভোট হচ্ছে এবং ভোট হচ্ছে, সরকার তো চায় গণভোট সফল হোক, গণভোটে তাদের ইচ্ছা অনুযায়ী লোকে ভোট দিক, কিন্তু এইরকম অবস্থা তৈরি হলে তো মানুষ ভয় পাবে অথবা এক ধরনের বিপরীত প্রতিক্রিয়া তৈরি হবে। রাজনৈতিক দলগুলো কিন্তু ইতিমধ্যে অভিযোগ করছে যে লেভেল প্লেইং ফিল্ড এখনো নিশ্চিত হয়নি, এবং ডিম হামলা থেকে শুরু করে হাতাহাতি, সংঘর্ষ, চেয়ার ছোড়াছুড়ির মতো ঘটনা আমরা দেখছি। সেই বাস্তবতায় দাঁড়িয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন অন্যান্য নির্বাচনের তুলনায় এবার প্রস্তুতি আরও বেশি ভালো। স্বরাষ্ট্র উপদেষ্টার এই আত্মতুষ্টি কি ঝুঁকিপূর্ণ? কিভাবে দেখছেন? স্বরাষ্ট্র উপদেষ্টা আগের চেয়ে ভালো বলেছেন কেন এটা উনি ব্যাখ্যা করতে পারবেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে
এই কথা উনি বলে থাকলেও এটা যে যৌক্তিক না উনি নিজেও এটা ধারণা করতে পারেন, কেননা উনিই বলেছেন যে অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেন নাই। আগের নির্বাচনগুলিতে তো অবৈধ অস্ত্র নিয়ে এত কথাবার্তা হয় নাই, এত অবৈধ অস্ত্র বাজারেও ছিল বলে আমরা শুনি নাই। তাহলে কি করে ভালো হয়, এটা আসলে এই যুক্তি একটি যে এত অস্ত্র বাইরে রেখে এবং এইটা দাবি করা যে তারা অস্ত্র ব্যবহার করতে পারবে না, তো এইটা আমার কাছে মনে হয়েছে যে নিজের কথারই তিনি বিরোধিতা করছেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে, যদি এত ভালোই হয়ে থাকে তাহলে এতদিন ধরে যৌথ বাহিনীকে মাঠে রাখার দরকার কি ছিল? যৌথ বাহিনীতে এতদিন মাঠে থাকার দরকার ছিল না। আমরা সাধারণত দেখেছি নির্বাচনের আগে সেনাবাহিনী মোতায়েন হয়, নির্বাচনের আগে অন্যান্য সব বাহিনী এসে বিভিন্ন অভিযানও কিন্তু আমরা দেখলাম, ডেভিল হান্ট ফেজ 2। এটাও একটি মজার ব্যাপার, এই যে ডেভিল হান্ট ফেজ 2 করা হয়েছে, প্রকৃত অপরাধী আসলে কয়জন ধরা পড়েছে এটারও কিন্তু কোনো নমুনা দেখা যায় না। অভিযান শুরুর সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন যে শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে। তাহলে কি শয়তান নির্মূল হয়ে গিয়েছে? এটাও কিন্তু তিনি বলেন নাই। যদি শয়তান নির্মূলই হয়ে গিয়ে থাকে তাহলে আবার শয়তানরা এই নির্বাচনের দিন গন্ডগোল করবে, এই কথা পররাষ্ট্র মন্ত্রণালয় বলে কেন যে নির্বাচনে যদি কোনো গন্ডগোল হয় তার জন্য আওয়ামী লীগ দায়ী? এই যে একটু আগে আপনি যে ঘটনাটা বললেন, এটার জন্য কি আওয়ামী লীগ দায়ী? এই ঘটনা কে ঘটাচ্ছে? তাহলে নির্বাচনের সময় সহিংসতা হলে, নির্বাচনের সময় গন্ডগোল হলে আগেই তারা ঘোষণা করে দিয়েছেন কে দায়ী। তদন্ত ছাড়া, অপরাধ সংগঠিত হওয়া ছাড়াই আপনি দায়ী ব্যক্তিকে এটা আগেই বলতে পারেন? ফলে এইসব কথা বা এই ধরনের মন্তব্যের কারণেই বরং এক ধরনের সংশয়, শঙ্কা এবং পরিস্থিতির যে লেভেল প্লেইং ফিল্ড নাই এটা তৈরি হচ্ছে। কেননা আপনি মজার ব্যাপার চিন্তা করেন, ধরেন যারা নির্বাচনে আছেন তারা মারামারি করলেন, কিন্তু সরকারের পক্ষ বলেছে যে মারামারির জন্য আওয়ামী লীগ দায়ী। তাহলে এই দুই দলের জন্যই তো এটা লেভেল প্লেইং ফিল্ড হলো না, কারণ তারা কোথাও গিয়ে সুবিচার পাবেন না। সরকার বলবে তোমাদেরকে আওয়ামী লীগ মেরেছে, কিন্তু ওনারা জানেন যে এক পক্ষ আরেক পক্ষকে মেরেছে। তো এই অবস্থাটা তৈরি হতে দেওয়াটা ঠিক হচ্ছে না। সুবিচার নিশ্চিত করা, এটা জুলাই সনদের একটা প্রধান দাবি। ইনসাফ বলেছেন তারা। ইনসাফ শব্দের অর্থ তো সুবিচার, কিন্তু সুবিচার নির্ধারিত করার জন্য যেসব কাজ করা দরকার, আমাদের এই অন্তর্বর্তী সরকার কিন্তু সেই কাজগুলির থেকে অনেক দূরে রয়েছেন। ভুয়া মামলাগুলি নিয়ে তাদের কোনো কাজ হয় নাই, তারা উল্টা ভুয়া মামলা কিছু হয়েছে তাদের সময়ে, এবং সেইখানে আমরা দেখেছি সাংবাদিক আটক হয়েছেন, প্রাক্তন আমলা আটক হয়েছেন, যেগুলি আসলে পরিষ্কার বোঝা যায় যে এই মামলাগুলির পেছনে তেমন কোনো যুক্তি নাই। এটা তারা কেন করলেন? আবার এই যে এখন আগেই ঘোষণা দিয়েছেন যে অপরাধ যেই করুক কেসটাই হচ্ছে দায়ী, মানে যা কিছু হয় গিন্নি বলেন কেসটা বেটাই চোর। তো সেই রকম একটি মন্তব্য তারা করে দিয়েছেন। তো আমার মনে হয় যে এইগুলি আসলে আমাদের নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের জন্য ক্ষতিকর। বরং লেভেল প্লেইং ফিল্ড মানে দুই পক্ষই সুবিচার চাইলে সুবিচার পাবে, বা একাধিক পক্ষ সুবিচার পাবে। জনাব এম এ আজিজ, পররাষ্ট্র উপদেষ্টা বললেন নির্বাচন ঘিরে সহিংসতার দায় আওয়ামী লীগের উপর বর্তাবে। আবার স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে নির্বাচনের সঙ্গে যারা জড়িত এখানে কোনো আওয়ামী লীগের দোসর বলতে কিছু নেই। যদি সেই বক্তব্যই সত্যি হয়, আমরা সত্যি ধরে নেই, তাহলে এই নিশ্চয়তা কি তথ্যভিত্তিক নাকি শুধুই আশ্বাস? না, দেখেন, প্রথম হলো সব সন্ত্রাস এখন করতেছে ফেসিবাদ, তারা তো পালিয়ে গেছে, এখন তো তারা নির্বাচনেও নাই, তাদের অ্যাক্টিভিটিসও নিষিদ্ধ করা হয়েছে। তুষার ভাই বললেন না, আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার দায় হচ্ছে সরকারের। সরকার তো অস্ত্র উদ্ধার করতে পারে নাই। ধরেন 5ই আগস্টের আগে আওয়ামী লীগ যখন ছিল সরকারে, তখন তো আওয়ামী লীগের লোকদেরও তো বৈধ লাইসেন্স দেওয়া হয়েছিল প্রায় 1.5 লাখের মতো। সে অস্ত্র কোথায়? আপনার থানা লুট হয়ে গেছে 5ই আগস্টের পরে, সে অস্ত্র গেল কোথায়? এখন ডেভিল হান্ট দ্বিতীয় চলতেছে, তে আবার সে এখন কোনো অস্ত্র তেমন উদ্ধার হচ্ছে না। শোনা গেছে সদেরেক অস্ত্র উদ্ধার হয়েছে। তো এরপরে ডেভিল হান্ট 2 চলছে। এখন এই সরকার আবার করতেছে কি, প্রত্যেকটা প্রার্থী চাইলে গানম্যান দিচ্ছে, এবং তার আবার গানম্যান আবার নিজের আবার লাইসেন্স দিচ্ছে। তো সারা দেশে কি 300 আসনে আপনি অস্ত্র ছড়াই দিচ্ছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি থাকবে কি করে? এখন ধরেন একটা গানম্যান দিলেন, গানম্যান পেটে লাগাবে, গুলি লাগাই দিবে চোখে, কি করবেন আপনি? আর গানম্যান সহ ভোটারের কাছে যাবে কি করে প্রার্থী? এই যুক্তিটা কোত্থেকে আসলো বলেন? এছাড়া আপনি দেখেন এই যে ডিসি এসপি, আপনার যারা ডিসি এসপি বিশেষ করে জামাত দাবি করেছিল লটারির মাধ্যমে তাদেরকে ট্রান্সফার করা উচিত, এই লটারির মাধ্যমেই করছে। ইলেকশন কমিশনের দায় কোথায়? রাজনৈতিক দল চাইছে, সেখানে বিএনপি বিরোধিতা করে নাই, এনসিপি করে নাই, হয়েছে। এখন কয় যে সব
এক দলের দিকে হেলে পড়ছে, এক দলের দিকে হেলে পড়ছে। এমনি তো এটা বাস্তবতা যে এক দলের দিকে হেলে যে সরকার, যে পার্টি ধরেন নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা থাকে তার দিকে একটু প্রশাসন হেলে পড়েই, এটা ঠিক আছে। কিন্তু এখন আপনি কি করবেন? এতদিন 17-18 মাসে আপনি তো প্রশাসন ঠিক করতে পারেন নাই। প্রশাসন ক্যাডার একটা, এর বাইরে 25টা ক্যাডার আছে। আমি প্রত্যেকবার বলছি এই 25টা ক্যাডার থেকে বেছে নিয়ে আপনার সুপিরিয়র সার্ভিস ছিল, সেটাকে বলবৎ করে আপনি যদি সব ক্যাডার মিলে আপনি প্রশাসনে লোক নিয়ে 7 দিন ট্রেনিং দিতেন, এটা তো আইনস্টাইন লাগে না একটা ডিসি হইতে, আপনি রিটার্নিং অফিসার পেয়ে যেতেন। শুরু করেন নাই। পুলিশে ধরেন এতদিন নতুন নিউ রিক্রুট করলে পুলিশ কত পাইতেন? করেন নাই তো। কোনটা এই সরকার, কোনটা কোথায় কখন শুরু করতে হবে, কোথায় শেষ করতে হবে, এটা তো নাই। এখন যেটা প্রশ্ন উঠছে, ধরেন গণভোট এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি একসাথে নির্বাচন হবে। অনেকেই বলছে গণভোটে ধরেন পুরা মেশিনারিজ নামায় দিছে ইলেকশনে, তো সেখানে তো এসপি আছে, ডিসি আছে, ইলেকশন কমিশন আবার বলছে যে না, কোনো সরকারি কর্মকর্তা এতে হানা ভোটে ইনভলভ হওয়া যাবে না, বুঝলাম। কিন্তু এখন আবার যেটা আলোচনা আসছে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এই হানা ভোটে ভোট যেভাবে হচ্ছে, যেভাবেই হোক জিতানো হবে। জিতালেই তারপরে ধরেন 6 মাস সময় আছে, 3 মাস সময় কমপক্ষে আছে। এই 3 মাস তো এই সরকার থেকে যাবে তাহলে নাকি সংসদ ওত নেবে না এই নির্বাচনের পরে? তখন তো একটা জটিলতা, যে দলই জিতুক, জামাত জিতুক, বিএনপি জিতুক, তখন কি সরকার ছেড়ে দিবে? ওত নিতে না দিলে, সংসদ বসতে না দিলে, আপনি এইটা জোর করে আপনি পাশ করার জন্য যদি সংসদ আটকায় রাখেন, তখন তো একটা সমস্যা তাড়াতে পারে। এখন তো এমনিই দেখেন না কোথায় একটা ডিম মারছে, তারেক রহমানকে দোষী করতেছে। জনাব আজি, সংবিধান সংস্কার পরিষদের কথা যে বলা হচ্ছে, সেটি তো বলা হচ্ছে যে ত্রয়োদশ সংসদ সেটি হচ্ছে সেই ভূমিকা অবতীর্ণ হবে। অন্তর্বর্তী সরকার কি সেই ভূমিকা অবতীর্ণ হবে এমন কিছু কি বলা হয়েছে, বা সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা রয়েছে? আলোচনায় ফিরতে চাই, আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আরআইসিএল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব আজিজ, সংবিধান সংস্কার পরিষদের ক্ষেত্রে সংসদের দ্বৈত ভূমিকার কথা বলা হয়েছে, তাহলে নির্বাচনের পর অন্তর্বর্তী সরকার আসলে কোন ক্ষমতা বলে ক্ষমতায় থাকবে? না, সেটা তো আমি বলছি যে সংস্কার বলা হয়েছে না, 180 দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে এই জুলাই সনদ সংসদে পাশ হবে। এটা পৃথিবীতে কোনো নজির আছে? নাই তো। ওইটার জন্য অপেক্ষা করবে, সংসদ পাশ করো। এটা সরকার তো সাংবিধানিক 106 অনুযায়ী ওত নিয়েছে না সংবিধান সমুন্নত রাখার জন্য। তো এখন জুলাই সনদ আপনার মৌলিক সংস্কার হলো 40টা, এটারে 4 দফার মধ্যে আনছে, আদেশ দিছে, প্রেসিডেন্ট আদেশ দিছে। এটা তো অবৈধ জিনিস সংসদে পাশ নাও করতে পারে। তখন এই 180 দিন তো সরকার গঠন করতে দিবেন না তো। হ্যাঁ, তখন তো ওই সিচুয়েশনটা দেখেন, ওই সিচুয়েশনটা দেশটা কোথায় যাবে? তখন যেই হোক, জামাত হোক আর বিএনপি সরকার গঠন, মেজরিটি পাক, কেউ তো ছাড় দিবে না এই সরকারকে। হয় দেশের অবস্থা এমন অরাজক অবস্থা হয়ে যেতে পারে, তখন দেখবেন যে দেশটা আমার গৃহযুদ্ধের মতো হয়ে যেতে পারে এরকম। অথবা ইউনিয়ন সরকার, এই বিদেশি সরকার, সব দ্বৈত নাগরিক বেশিরভাগ, এরা প্লেনে উঠে চলে যাবে। তাছাড়া তো উপায় নেই দেখতেছি। ধন্যবাদ জানাচ্ছি জনাব আজিজ। জনাব আব্দুল নূর তুষার, আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান স্পষ্টভাবে বলেছেন, কোনো নারী কখনো জামায়াতের আমির হতে পারবে না। তবে কি জামায়াত নারীদের শুধু কর্মী সমর্থকের ভূমিকায় দেখতে চায় কিনা, এবং জামায়াত যে দাবি করে যে তাদের দলের ভেতরে মোট সদস্যের 40% নারী রয়েছে, সেটা কি আসলে শুধু পরিসংখ্যানগত সান্ত্বনা কিনা? তাদের আরো বেশি তারা দাবি করেছেন, নাকি 43% বলেছেন। তো এটাই যদি হয়ে থাকে, তাহলে প্রথমত তারা প্রতিটি নারী যাদেরকে তারা দলে নিয়েছেন, তারা প্রত্যেকেই সংসদে আসন পাওয়ার, সরাসরি আসন পাওয়ার জন্য অনুপযুক্ত, ইলেকশনে দাঁড়াতে পারার জন্য তারা উপযুক্ত না। অর্থাৎ অসংখ্য উপযুক্ত নারীকে দলের বাইরে রেখে 43% নারী তারা নিয়েছেন যারা অনুপযুক্ত সংসদের আসনের জন্য। এবার তিনি আরেকটি বড় কথা বলেছেন, সেটি হচ্ছে কোনো নারী জামাতের আমির হতে পারবে না। এই কথা বলার অর্থ হচ্ছে, জামাতে ইসলাম যদি কখনো সরকার গঠন করে, আগামী 100 বছরে যদি তারা সরকারে থাকে, এই 100 বছরে বাংলাদেশের কোনো নারী বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবে না। কারণ যে দলের আমির হতে পারে না, সে প্রধানমন্ত্রী কি করে হবে? দলের নেত্রী হতে পারবে না, তাহলে প্রধানমন্ত্রী কেমনে হয়? একটা দল চালাতে পারে না, দেশ চালাবে? তার মানে চিন্তা করেন, তারা প্রকারান্তরে এই কথা বলে দিল
যে বাংলাদেশের যে দুজন নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন তারা যদি জামাত ইসলাম করতেন জীবনও তারা প্রধানমন্ত্রী হতে পারতেন না। এখন তারা আবার জুলাই সনদের পক্ষ নিয়েছেন। জুলাই সনদ কি নারীর এই অধিকারহীনতাকে সমর্থন করে? এনসিপি আবার তাদের সঙ্গে যোগ দিয়েছে। এনসিপি কি নারীর এই অধিকারহীনতাকে সমর্থন করে? যে জীবনে কোনোদিন কোনো নারী, তাদের যে প্রধান দল, যাদের ছায়াতলে, যাদের পাল্লার উপরে তারা উঠে বসেছেন, পাল্লার মধ্যে কি বলে ওই পাল্লার যে কাঠি, সেই কাঠির জায়গাতে শাপলাকলি বসিয়ে দিয়েছেন, তারা কি মনে করেন যে বাংলাদেশে যে দলে কোনো নারী ওই দলের নেতৃত্ব দিতে পারবেন না আজীবন, কোনো দিন, ইতিহাস যতদিন আছে, সেই দল জুলাই সনদের পক্ষে নারীর অধিকার বিবর্জিত করে দিয়ে জুলাই সনদ পাশ করা যাবে? বা জুলাই সনদের পক্ষে হ্যাঁ দিলে পরে এই দল যদি ধরেন ক্ষমতায় আসে, এই জামাতে ইসলাম ধরেন ক্ষমতায় আসলো, এটা আমার সাধারণ প্রশ্ন, তাহলে নারী কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারবে না, দলের নেত্রী হতে পারবে না, তাহলে কোনো নারী নিশ্চয়ই এনসিপিরও কোনোদিন নেতা হতে পারবে না, কারণ নারী নেত্রী আছে, সেই দলকে তারা মানবেন। অথচ জামাত ইসলাম কিন্তু নারী নেত্রী আছে এরকম দুইটি দলের সাথে বিভিন্ন সময় যুগপৎ আন্দোলনও করেছেন, সরকারেও গিয়েছেন। এই জন্যই মুখোশ প্রসঙ্গ যখন এসেছিল তখন সবাই বলেছে যে এই মুখোশ সৃষ্টি বা মুখোশ চালু করা এটা কিন্তু তাদেরই একটা প্রক্রিয়া। তারা লুকিয়ে থাকেন, গুপ্ত থাকেন, তারা এগুলোকে কৌশল বলেন। এবং আরো বিষয় রয়েছে, তারা যে দোসর করছেন, যে লোকগুলি গুপ্ত হয়ে লুকিয়েছিলেন, দলের পরিচয় ঘুরে বেরিয়েছেন, ছাত্রলীগ পরিচয়ে, আওয়ামী লীগ পরিচয়ে, এরা তো আরো বড় দোসর। অন্য দল মনে করেন জাতীয় পার্টি, সে জাতীয় পার্টির নাম দিয়ে আওয়ামী লীগের সঙ্গে দোসরগিরি করেছে তাদের বক্তব্য অনুযায়ী, এটা আমার বক্তব্য না। বা অন্যান্য যারা, তারা কিছু কমিউনিস্ট দলকে দায়ী করেছেন, তারা কি তাদের দল বিলুপ্ত করে আওয়ামী লীগ সেজে গিয়ে আওয়ামী লীগের দোসর হয়েছেন? অথচ তাদের দলের লোকেরা আওয়ামী লীগ সেজে গিয়ে দোসর হয়েছেন। কোনটা বড় দোসর? যে আওয়ামী লীগ পরিচয় পর্যন্ত গ্রহণ করে ফেললো সে বেশি দোসর, নাকি যে নিজের দলের পরিচয় রেখে চামচামি করেছে সে বেশি দোসর? এখন ওই যে ওইরকম গান গাইতে হবে, কে বেশি দোসর, আমি না তুমি, দরকার ছিল তার খবর নেবার, বলেন শফিক সাহেব, বলেন এবার। তো এই উত্তর তো উনি দিবেন না। উনি আবার আল জাজিরাতে সাক্ষাৎকার দিয়েছেন। আরো প্রশ্ন আছে, আপনি আমাকে বলেন, একটা ছেলে ছাত্রলীগ পরিচয়ে পিটুনি পেল এবং বলল যে এই ছাত্রলীগকে ধরে আইনে আওতায় সোপর্দ করা হয়েছে, সেই ছেলে এখন ডিম খেয়ে মাথার মধ্যে ব্যান্ডেজ দিয়ে বলছে যে সে হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারির কর্মী। তাহলে এই যে ছিল গতকাল ছাত্রলীগ, সে আজকে পাটোয়ারির কর্মী কি করে হয়? আর ডিমের আঘাতে মূর্ছা যাওয়ার মতো অবস্থা। আমরা বাগধারা পড়েছিলাম যে ফুলের আঘাতে মূর্ছা যায়, আমরা দেখলাম ডিমের আঘাতে মাথা ফাটছে। এটা কিসের ডিম? এটা কি পাথরের ডিম? এটা কি কোনো বিদেশ থেকে আমদানিকৃত ডিম যেটা মারলে পরে ডিম ভাঙে না, মাথা ভাঙে? তো আমার নতুন ছড়া লিখতে হবে এখন, নতুন বন্দোবস্ত হচ্ছে, নতুন ছড়া, হাড্ডিমাডিম ডিম, তারা মাঠে চড়ে ডিম, তাদের মাথা ফেটে ডিম, বলেন হাড্ডিমাডিম ডিম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব আব্দুল নূর তোষার। জনাব এম এ আজিজ, জামায়াতে নারীদের নিয়ে এই অবস্থান কি সংবিধানের সম অধিকারের চেতন এবং গণতান্ত্রিক রাজনীতির সঙ্গে সাংঘর্ষিক কিনা? অবশ্যই। সবচেয়ে বড় কথা, এই যে এনসিপি ধরেন একটা গণ অভ্যুত্থান হলো, সেখানে ছাত্র জনতা সবাই নামলো, এই যে কয়েকজন সামনের লোক যে জামাতের কাছে আশ্রয় নিল নিরাপত্তার জন্য, এই অভ্যুত্থানের শক্তি যারা আন্দোলন করছে তাদের কি জবাব দিবে বলেন? এই এনসিপিটা একটা ব্র্যান্ড ভ্যালুতে ছিল, অভ্যুত্থানের শক্তি ছিল, তো তার তো 3-4 টুকরা হয়ে গেছে, এটা তো আর নাই। এই ইলেকশনের পরে তো শেষ। তো এই লোক যেগুলো জামাতে 30টা জয়েন করলো, যেটা নির্বাচন করছে, তাদেরকে তো জবাবদিহি করতে হবে যে ও যারা জীবন দিল, 1400 লোক জীবন দিছে, হ্যাঁ, তারপরে কত লোক নিগৃহীত হলো, জেলে গেল, কত কিছু হলো, এটার জবাবদিহি করতে হবে না? ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ, ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার আব্দুল নূর তোষার। আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে এক লাইনে যদি বলেন। আপনার মনে আছে মুগ্ধর স্ট্যাটাস? মুগ্ধ লিখেছিল যে এই আন্দোলনের মধ্যে যেন দল ঢুকে না পড়ে, এবং মুগ্ধ সেখানে স্পেসিফিক কিছু দলের নাম উল্লেখ করেছিল। আজকে এনসিপি মুগ্ধর এই পানির উপর দিয়ে গিয়ে সেই দলের সঙ্গে আবারও ধন্যবাদ দুজনকে। দর্শক, এখানেই শেষ করছি গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।